নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি জেলা সদর। আর এবার আমরা রাজ্যের দিকে নজর রাখবো, কেননা চাপে পড়ে সিপির পদ থেকে সরানো হয়েছে বিনীত গোয়েলকে। কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন মনোজ ভার্মা, এসটিএফ এর এডিজি হচ্ছেন বিনীত গোয়েল। সিপির পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তাকেও সরানো হলো তার পদ থেকে। আপাতত কার্যনির্বাহী স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন। চাপে পড়ে সিপির পদ থেকে সরানো হয়েছে বিনীত গোয়েলকে, তবে তাকে দেয়া হয়েছে এসটিএফ এর দায়িত্ব। এসটিএফ এর এডিজি পদে সরানো হয়েছে বিনীত গোয়েলকে। কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন মনোজ ভার্মা, এসটিএফ এর এডিজি হচ্ছেন বিনীত গোয়েল। সিপির পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তাকেও সরানো হলো পদ থেকে। একবার দেখাই পড়ছে রদবদল। জাভেদ শামীম এডিজি আইন শৃঙ্খলা পদে আনা হয়েছে জাভেদ শামীমকে, এবং একই সঙ্গে এসটিএফ এর এডিজি হচ্ছেন বিনীত গোয়েল। এডিজি আইবি অর্থাৎ আইবির এডিজি হচ্ছেন জ্ঞানবান সিং, এবং 2 নম্বর ব্যাটালিয়ন অর্থাৎ ইএফআর এর 2 নম্বর ব্যাটালিয়ন পদেও পুলিশ কর্তাদেরকে সরানো হচ্ছে। কলকাতার পুলিশ কমিশনার হচ্ছেন মনোজ ভার্মা, এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে যাচ্ছেন জাভেদ শামীম, এবং একই সঙ্গে এসটিএফ এর এডিজি করা হয়েছে বিনীত গোয়েলকে, এবং আইবির এডিজি করা হয়েছে জ্ঞানবন্ত সিংকে, এবং একই সঙ্গে ইএফআর 2 নম্বর ব্যাটালিয়নের সিও করা হয়েছে অভিষেক গুপ্তাকে। অর্থাৎ এই অভিষেক গুপ্তা ডিসি নর্থ, তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশ কমিশনার করা হয়েছে মনোজ ভার্মাকে, এডিজি আইন শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদ শামীমকে, এবং একই সঙ্গে বিনীত গোয়েল অর্থাৎ সিপিকে সরিয়ে দেওয়া হয়েছে এসটিএফ এর এডিজির দায়িত্ব, এবং এডিজির আইবির এডিজি করা হয়েছে জ্ঞানবন্ত সিংকে, এবং ইএফআর 2 নম্বর ব্যাটালিয়নের সিও করা হয়েছে এই অভিষেক গুপ্তাকে, যে অভিষেক গুপ্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছিলেন অভয়ের পরিবারের সদস্যরা। তারপরেই যেন চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা বলছেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কলকাতা পুলিশের ব্যাপক রদবদল করা হয়েছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জুনিয়র চিকিৎসকদের যে দাবি, সেই দাবি মেনেই কলকাতা পুলিশের রদবদল করা হয়েছে, এবং সেই রদবদলের পর একাধিক প্রশ্ন সামনে আসছে যে তাদেরকে কি পুরস্কৃত করা হলো নাকি তিরস্কৃত করা হলো। এবার একটু আমাদের জেলার দিকে নজর রাখতে হবে, কেননা তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে ইডির তল্লাশি। আরজিকর দুর্নীতি কাণ্ডে সিথিতে সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিংহোমেও তল্লাশি চালিয়েছে সিবিআই। এর আগে এই দুটি জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই অফিসাররা। হুগলির দাঁতপুরে সুদীপ্ত রায়ের যে বাংলো রয়েছে সেখানেও ইডির তল্লাশি। একাধিক জায়গা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি আগেও বাজেয়াপ্ত করেছে ইডি। হুগলির দাঁতপুরের দাঁড়পুর গ্রামে সুদীপ্ত রায়ের বাংলোয় ইডি হানা। এই গ্রামে বাগানবাড়ি রয়েছে সুদীপ্ত রায়ের। 2008 সালে এই সম্পত্তি কিনেছিলেন শ্রীরামপুরের বিধায়ক। সেখানেই তিনি বাগানবাড়ি গড়ে তোলেন। সাদা উঁচু পাঁচিল দেওয়া বাগানবাড়ির কালো রঙের 2টি গেটে লেখা বসু রয়। সেখানেই আজ ইডি হানা। এই যে তার যে জায়গা, সেই জায়গা যখন তিনি কেনেন তখন তাদেরকে বলা হয়েছিল এখানে চিকিৎসা কেন্দ্র হবে, নার্সিংহোম হবে, কিন্তু কোনোটাই হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সকাল 8টা নাগাদ তল্লাশি অভিযানে ঢোকে ইডির আধিকারিকরা। 5টি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আধিকারিকদের দলটি গেট বন্ধ থাকার কারণে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে। এরপর কেয়ারটেকারকে ডেকে এনে চাবি খুলে ভেতরে ঢোকে। আরজিকরে আর্থিক দুর্নীতির মামলায় ইতিমধ্যেই জেলবন্দি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সুদীপ্ত রায় আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, যে রোগী কল্যাণ সমিতি কয়েকদিন আগেই ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আর্থিক দুর্নীতিতে সুদীপ্ত রায়ের কি ভূমিকা রয়েছে সেটাই খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি। আমি এখানে মালির কাজ করছি। পিছনে একটা পুকুর আছে, ঢালাই দেওয়া রাস্তা আছে, চারিদিকে গাছপালা আছে, আর ভেতরে খানপাক আছে, ঘর আছে, আর স্টোর রুম আছে। বিকেলবেলা 4টে নাগাদ আসতো, সময় রাত্রির 8টার সময় যেত, কোনো সময় ফোন এলে রাত্রির 10টার সময়ও যেত। ওনার সঙ্গে মাঝখানে আরও যখন এসেছে তখন ওই বেচারাম মান্না যে প্রথমে একবার এসেছিল, আরও ও যে স্তরের মানুষ, যে বিধায়ক, ওই সব মানুষ আসতে কেন বলেছিল আমি যে করবো, আমি নার্সিংহোম করবো, এখানে গরিবদের সুবিধা হবে, একটু বাংলো করে। তখন সেখানে চোখের ডাক্তার হবে, কি বলেছিল? চোখের ডাক্তারের বসবে, এইসব হবে।
প্রায় 3.5 ঘন্টা পর বাংলো থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। যে সুদীপ্ত রায় তার যে বাংলো বাড়ি ছিল সেই বাংলো বাড়িতে সকালবেলায় কিন্তু ইডি আধিকারিকরা ঢোকে দেখতে পাচ্ছ, একের পর এক যে গাড়ি, সেই গাড়ি নিয়েই কিন্তু ইডি আধিকারিকরা বেরিয়ে যাচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছ। এবং দেখো ইডি আধিকারিকরা যেটা সূত্রমারফত জানা যাচ্ছে প্রচুর কিন্তু তথ্য পেয়েছে, সেই তথ্য কিন্তু তারা জেরক্স করে তাদের কাছে রেখে দিয়ে, এবং এই যে এখানকার যে তারা মালি ছিল সেই মালিদেরও কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করেছে, এবং পাশাপাশি এই যে স্থানীয় যারা রয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে। সিথির মোড়ে চিকিৎসক ও শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে ও নার্সিংহোমে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। এই হচ্ছে ইডির গাড়ি, এবং এই কয়েকটি গাড়ি করে বেশ কয়েকজন ইডির আধিকারিকরা তারা কিন্তু এসেছিলেন ভোরবেলায়। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে সিথির মোড়ের এই বাড়িতে। এটাই হচ্ছে সুদীপ্ত রায়ের নার্সিংহোম, এবং এই নার্সিংহোমের ওপর তলাতেই রয়েছে তার বাড়ি। এই দুটি জায়গাতে একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। 5 দিন আগে সুদীপ্ত রায়ের সিথির মোড়ের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল সিবিআই। বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সুজিত গৌর ও এরিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার ভর দুপুরে চলন্ত বাসে 8ম শ্রেণীর ছাত্রীকে ছুরি দিয়ে গলা কেটে খুন করল এক যুবক। হাড় হিম করার ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। কোপানোর পরেই চলন্ত বাস থেকে লাফ দিয়ে বেপাত্তা অভিযুক্ত ওই যুবক। অভিযুক্ত যুবকের নাম বাবু শেখ। অভিযুক্ত যুবকও হরিপুর গ্রামের বাসিন্দা বলেই জানা গিয়েছে। একই গ্রামে বাড়ি ওই 8ম শ্রেণীর ছাত্রীরও। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে কেতুগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তের খোঁজে এলাকায় চলছে চিরুনি তল্লাশি। মৃতদেহ সহ বাসটিকে নিয়ে আসা হয়েছে কেতুগ্রাম থানায়। দিনে দুপুরে ছাত্রীকে প্রকাশ্যে এইভাবে গলা কেটে খুনের ঘটনায় রীতিমতো প্রশ্নের মুখে রাজ্যের নিরাপত্তা। যেভাবে ভর দুপুরে চলন্ত বাসে 8ম শ্রেণীর ছাত্রীকে ছুরি দিয়ে গলা কেটে খুন করলো এক যুবক। রেলঘাটের ওইখানে পার হয়ে খানিকটু যেই দেখছি ওর হাতটা বাড়াইলো ওই সেটার আগে থেকে হাতটা বাড়িয়ে আমাকে পেঁয়াজ মারছে, আর আমি ওর গেঞ্জিটাকে ধরেছি চেপে। আমি তুমি কি করলো, তোমার কি করলো করছে, আর ও আমাকে রাখে হাতটাকে আমার ঝাক্কা দিতে ছিটটা পেঁচে দিকে কেমন দিন নেমে পালিয়ে গেল। দেখলাম বাসের মধ্যে একটা মেয়েকে গলা ছুরি চালিয়ে দিয়েছে। কতক্ষণ আগে ঘটেছে মনে হচ্ছে? 7 ঘন্টা আগে। কত বয়স মেয়েটা? মেয়েটা 18-19 বছর বয়স। 8ম শ্রেণীর ছাত্রীকে যেভাবে প্রকাশ্যে চলন্ত বাসের মধ্যে ছুরি দিয়ে গলা কেটে খুন করা হলো তাতে প্রশ্নের মুখে রাজ্যের নিরাপত্তা। প্রকাশ্যে এই ধরনের ঘটনায় আতঙ্কিত হয়েছেন সহযাত্রীরাও। ইতিমধ্যে ঘটনার তদন্ত করছে পুলিশ। অভিযুক্ত ওই যুবক লাফ দিয়ে বাস থেকে চম্পট দেয়, তারপরে তার আর খোঁজ পাওয়া যায়নি। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কিভাবে প্রকাশ্যে এইভাবে হামলার ঘটনা ঘটলো এবং একই গ্রামের বাসিন্দা বলে জানা যাচ্ছে, কেননা ওই যে 8ম শ্রেণীর ছাত্রী তিনি হরিপুর গ্রামের বাসিন্দা, আর ওই অভিযুক্ত যুবক সে ওই হরিপুর গ্রামের বাসিন্দা। কি কারণে এইভাবে হামলার ঘটনা ঘটলো তা নিয়েও ধন্দে রয়েছে পুলিশ। অন্যদিকে প্রকাশ্যে এইভাবে ছুরি নিয়ে যেভাবে গলা কেটে তরুণীর, যেভাবে 8ম শ্রেণীর ছাত্রীকে যেভাবে প্রকাশ্যে গলা কেটে খুনের ঘটনা ঘটলো তাতে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। যে ছবি দেখাচ্ছিলাম তার কয়েকদিন আগেই যে আরজি করের ঘটনা, তারপরে তোলপাড় হয়েছে গোটা বিশ্ব। আর এই ঘটনাগুলো যখন সামনে আসছে তখন বারবার প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। সুরক্ষার দাবিতে দিকে দিকে চলছে প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল। আর সেই আবহে এবার প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে রাস্তায় ফেলে মারধর। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মালদার মোথাবাড়িতে। মালদার মোথাবাড়িতে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মার, মহিলাকে রাস্তায় ফেলে মার পুরুষদের। মারের হাত থেকে রেহাই পায়নি ওই গৃহবধূর 16 বছরের মেয়েও। আক্রান্ত হয় মহিলার স্বামীও। ভাইরাল হাড়হীন করা ঘটনার সেই ভিডিও। ওই গৃহবধূর বসত বাড়ি দখল নিতে চাইছিলেন স্থানীয় তাজামুল শেখ। এই অভিযোগ পেয়েই এলাকায় আসে পুলিশ। কেন খবর দেওয়া হয়েছে পুলিশে, এই প্রশ্ন তুলে গৃহবধূর স্বামীর ওপর চড়াও হয় তাজামুল শেখ সহ তার অনুগামীরা। এমনই অভিযোগ গৃহবধূর। স্বামীকে বাঁচাতে গিয়েই গণপ্রহারের শিকার হন ওই গৃহবধূ। আমাকে অনেক মেরেছে, যেখানে সেখানে তল পেটে লাত মেরেছে, যেখানে সেখানে বড় মোটা মোটা লাঠি দিয়ে আমাকে মেরেছে। কতজন ছিল ওরা? ওরা ছিল 4-5 জন একসাথে আমাদেরকে মেরেছে। আমাকে মেরেছে বেশি কুদ্দুস শেখ মেরেছে, সামাদ। আমার মাটিটা নিয়ে কেস চলছে। কেসে আমি পার্মানেন্ট ইনজেকশন পেপার পেয়েছি, ওরা কিছুই পায়নি কোর্ট থেকে। তার সত্ত্বেও জোরামু
ওরা দখল নেওয়ার চেষ্টা করছে। ওটা আমার বসত বাড়ি, আমার স্ত্রীকে ফেলে দিয়ে মেরেছি। গৃহবধূকে রাস্তায় ফেলে যখন চলছে পৈশাচিক অত্যাচার, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছিলেন গ্রামবাসীরা। এ রাজ্যে নারীরা কি আদৌ সুরক্ষিত? মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। একদিকে রাজ্যে নিরাপত্তা এবং মহিলাদের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, এর মাঝে যেভাবে আবহাওয়ার যে ঘন ঘটা, অর্থাৎ যেভাবে নিম্নচাপের কালো মেঘ ঘনীভূত হয়েছিল, সেই নিম্নচাপের কালো মেঘ ধীরে ধীরে সরে গিয়েছে, থেমে গিয়েছে বৃষ্টি। কিন্তু গত 3 থেকে 4 দিনের বৃষ্টিতে বানভাসী দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। ডিভিসি থেকে ছাড়া হচ্ছে বিপুল পরিমাণ জল, আর তার ফলে জলের তলায় বিস্তীর্ণ এলাকা। কারোর উনুন ডুবে গিয়েছে জলে, কোথাও বা কৃষি জমি একেবারে জলের তলায়। চরম ভোগান্তিতে রাজ্যের স্থানীয় বাসিন্দারা। ঘাটালে বাড়ছে বন্যার জল, জলের তলায় ঘাটাল থানা। জলে ডুবেছে একাধিক রাজ্য সড়ক। ঘাটাল পুরসভার বিস্তীর্ণ এলাকা জলের তলায়। চরম সমস্যায় ঘাটালের বানভাসী এলাকার বাসিন্দারা। বিপদসীমা ছাড়িয়েছে শিলাবতী নদীর জল। দুশ্চিন্তায় ঘুম উড়েছে প্রায় 200টি পরিবারের। বালির বস্তা দিয়ে নদীর জল আটকানোর চেষ্টা করছেন বাসিন্দারা। চন্দ্রকোনাতেও ভেঙেছে শিলাবতী নদীর বাঁধ। হু হু করে জল ঢুকছে গ্রামে, জলে ডুবেছে কৃষি জমিও। কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত লাভপুর ঠিবা পঞ্চায়েতের বলরামপুরের বিস্তীর্ণ এলাকা। বৃষ্টি থামলেও এখনো জলমগ্ন এলাকার অনেকাংশ। ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছেন গ্রামবাসীরা। ডিভিসির মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া হয়েছে বিপুল পরিমাণে। দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছে। ঝাড়খণ্ডে আর বৃষ্টি না হলে জল ছাড়ার পরিমাণ কমবে বলে খবর সূত্রের। ক্রমশ জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি, আর তাতেই মুন্ডেশ্বরী নদীর জলস্তর বেড়েছে। ঘোড়াবেড়িয়া, চিতনান ও ভাটোরা দ্বীপাঞ্চল এখন জলমগ্ন। বৃষ্টি থামার ফলে আরামবাগের কিছুটা উন্নতি হলেও এখনো বানভাসী বেশ কিছু এলাকা। দ্বারকেশ্বর নদীতে বেড়েছে জলস্তর। জলমগ্ন আরামবাগ পুরসভার একাংশ। নদীর জলের তোড়ে ভেঙেছে পাকা রাস্তা পর্যন্ত। টানা বৃষ্টিতে জলমগ্ন গোবরডাঙ্গার একাংশ। বৃষ্টি থামলেও ফেরেনি হাল। একদিকে যমুনা নদীর সংস্কার হয় না, আর অন্যদিকে বেহাল নিকাশি ব্যবস্থা, আর তাতেই জমে রয়েছে জল। নিম্নচাপের মেঘ সরলেও জলমগ্ন ঝাড়গ্রামের নদীর তীরবর্তী কয়েকটি গ্রাম। বৃষ্টির জেরে বেশ কিছু বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে। জলে ডুবেছে চাষের জমি, মাথায় হাত কৃষকদের। রিপাবলিক বাংলা। ত্রাণ নিতে এসে জলে ডুবে মৃত্যু এক শিশুর। মুর্শিদাবাদের বড়েয়ায় মর্মান্তিক ঘটনা। কুয়ে নদীর জল বাড়ায় প্লাবিত মুর্শিদাবাদের একাংশ। জলের তলায় বড়েয়া ব্লকের সুন্দরপুরের একাধিক গ্রাম। জলে ডুবে মৃত্যু হয়েছে 4র্থ শ্রেণীর এক ছাত্রের। ত্রাণ নিতে এসে জলে ডুবে মৃত্যু হয়েছে শিশুর। মুর্শিদাবাদের বড়েয়ায় মর্মান্তিক ঘটনা। কুয়ে নদীর জল বাড়ায় প্লাবিত মুর্শিদাবাদের একাধিক জায়গা, আর সেখানেই বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে। সেই ত্রাণ নিতে এসেই এবার বিপত্তি। জলে ডুবে মৃত্যু হয়েছে 4র্থ শ্রেণীর এক ছাত্রের। জলের তলায় বড়েয়া ব্লকের সুন্দরপুরের একাধিক গ্রাম। বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হচ্ছে, সেখান থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন সাধারণ মানুষ। আর এর মাঝে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে মৃত্যু হয় 4র্থ শ্রেণীর এক ছাত্রের। ত্রাণ নিতে এসে জলে ডুবে মৃত্যু শিশুর। মুর্শিদাবাদের বড়েয়ায় মর্মান্তিক এই ঘটনা। কুয়ে নদীর জল বাড়ায় প্লাবিত হয়ে যায় মুর্শিদাবাদের একাংশ। জলের তলায় বড়েয়া ব্লকের সুন্দরপুরের একাধিক গ্রাম। এরপরে যখন গ্রামের বাসিন্দারা তারা ত্রাণ সামগ্রী সংগ্রহ করবার জন্য বিভিন্ন ত্রাণ শিবিরে যাচ্ছিলেন, ঠিক সেই সময় আচমকায় বিপত্তি। জলে ডুবে মৃত্যু হয় 4র্থ শ্রেণীর এক ছাত্রের।
অন্যদিকে জলের তোড়ে ভাঙলো দ্বারকেশ্বরের নদী বাঁধ ভাঙায় প্লাবিত খানাকুলের জেলেপাড়া। জল ঢোকায় প্লাবিত খানাকুলের বিস্তীর্ণ এলাকা। জল ঢুকেছে খানাকুল 2 নম্বর ব্লকের একাধিক জায়গাতে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাকে। একেবারে হুহু করে জল ঢুকছে প্লাবিত খানাকুলের জেলেপাড়া। জলের তোড়ে ভাঙলো দ্বারকেশ্বরের নদী বাঁধ ভেঙে যাওয়ার ফলেই একেবারে হুহু করে জলরাশি ঢুকছে খানাকুলের জেলেপাড়া সহ একাধিক জায়গায়। আর এইভাবেই নদী বাঁধ ভেঙে যাওয়াতেই প্লাবিত খানাকুলের বিস্তীর্ণ অংশ। বেশি করে ক্ষতিগ্রস্ত হয়েছে খানাকুল 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। ঠিক সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি যখনই নদী বাঁধ ভেঙে যায় দ্বারকেশ্বরের। নদী বাঁধ ভেঙে যাওয়ার পরে হুহু করে জলরাশি প্রবেশ করছে খানাকুলের জেলেপাড়াতে। আর এর ফলেই আতঙ্ক বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্লাবিত খানাকুলের বিস্তীর্ণ এলাকা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খানাকুলের 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। জলের তোড়ে একাধিক বাড়ি ভেসে গিয়েছে। জলের তোড়ে একাধিক জায়গা, রাস্তাঘাট পুরোপুরি ধসে গিয়েছে। এই মুহূর্তে 2 নম্বর ব্লকের ছবি দেখাচ্ছি খানাকুল। আর এবার দেখাবো আরজি করে অভয়ার যে নৃশংস ঘটনা, সেই অভয়া হত্যাকাণ্ডের বিচার চেয়ে এবার বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি উড়ল আকাশে। হ্যাঁ, হাবড়ার বাণীপুর বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে বাণীপুর মেলার মাঠে শতাধিক ঘুড়ি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রত্যেকটি ঘুড়িতেই স্লোগান লিখে মূলত প্রতিবাদের ভাষা তুলে ধরা হয়। বিশ্বকর্মা পুজোর দিন অভিনব প্রতিবাদ বারাসাত অভিযান সংঘের মাঠেও। এদিন বারাসাত জেলা এসএফআইয়ের পক্ষ থেকে আকাশ দখলের ডাক দেওয়া হয়েছিল। ঠিক সেই মতো এদিন ঘুড়ি উড়িয়ে চলল প্রতিবাদ। প্রত্যেকটি ঘুড়িতেই অভয়ের জন্য বিচারের দাবিতে ওঠে একাধিক স্লোগান। এবার আকাশ দখলের জন্য সাধারণ মানুষ পথে নামেন। ঘুড়িতে বিচারের দাবি আর সেখানে অভয়ের বিচারের দাবি জানিয়ে ঘুড়ি উড়িয়ে প্রতিবাদ করছেন মানুষ। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি একেবারে আকাশ দখল করছে অভয়ের বিচারের দাবি। এই মুহূর্তে দুটো জায়গার ছবি দেখাচ্ছি। একদিকে হাবড়ায় ঘুড়িতে প্রতিবাদ, অন্যদিকে ঘুড়িতে বিচারের দাবি জানানো হচ্ছে বারাসাতে। দুটো জায়গার ছবি, অর্থাৎ আকাশ দখল করছে অভয়ের বিচারের দাবিতে আকাশ দখল করছে ঘুড়ি। আর প্রত্যেকটি ঘুড়িতে অভয়ের বিচারের দাবি জানানো হয়েছে। আরজি করের অভয়ের বিচার চেয়ে আজ বিশ্বকর্মা পুজো। সেই বিশ্বকর্মা পুজোর দিনই অভিনব প্রতিবাদ জানানো হচ্ছে এবং সেখানে অভয়ের বিচারের দাবি বারবার জোরালো হচ্ছে। প্রত্যেকটি ঘুড়িতে অভয়ের বিচারের দাবিতে স্লোগান লেখা হয়েছে। সেই ঘুড়ি ওড়ানো হচ্ছে আকাশে, অর্থাৎ আকাশ দখল করবার জন্য এবার হাবড়া আর বারাসাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। একদিকে বাণীপুর মেলার মাঠে শতাধিক ঘুড়ি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রত্যেকটি ঘুড়িতেই স্লোগান লিখে প্রতিবাদের ভাষা তুলে ধরা হয়েছিল। আর অন্যদিকে বারাসাতের অভিযান সংঘের মাঠেও বারাসাত জেলা এসএফআইয়ের পক্ষ থেকে আকাশ দখলের ডাক দেওয়া হয়েছিল। এর আগে আমরা দেখেছিলাম মেয়েরা পথে নেমেছিল রাত দখল করবার জন্য, আর এবার ঘুড়িতে অভয়ের জন্য বিচারের দাবিতে প্রতিবাদ। আর এইভাবেই আকাশ দখলের ডাক দিয়েছিল বারাসাতের জেলা এসএফআই। প্রত্যেকটি ঘুড়িতেই অভয়ের জন্য বিচারের দাবি জোরালো হয়েছে। একসঙ্গে দু জায়গার ছবি দেখাচ্ছি, একদিকে হাবড়ার ছবি, অন্যদিকে বারাসাতের ছবি। প্রত্যেকটি জায়গাতে দাবি একটাই, অভয়ার বিচার চাই। অন্যদিকে আলিপুরদুয়ারে জলদাপাড়াতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে হাতি পুজো করা হলো। বন দপ্তরের কুনকি হাতিকে এদিন নিয়ে আসা হয় এবং সেই কুনকি হাতির পুজো করা হয়। এদিন জলদাপাড়াতে অতিরিক্ত বন্যপ্রাণ আধিকারিকের কার্যালয়ে কুনকি হাতি রায়ান, ধর্মায়া এবং বাসা রাজা, এই 3 কুনকি হাতির পুজো করা হয় এবং পুজো শেষে তাদের ফল খাওয়ানো হয়। এদিন কুনকি হাতিদের স্নান করিয়ে সাজিয়ে পুজো স্থলে নিয়ে আসা হয়। বিশ্বকর্মা পুজো শেষে কুনকি হাতিদের পুজো করা হয়। প্রতি বছরই আমরা বিশ্বকর্মা পুজো এবং মহাকাল পুজোতে হাতির পূজা হয়। তো বিশ্বকর্মা পুজোতে আমাদের যতগুলো জায়গাতে মোটামুটি প্রতি রেঞ্জেই পূজা হয় এবং সেই প্রতি রেঞ্জেই যেখানে যেখানে হাতি আছে সেখানে যে হাতিগুলি রয়েছে সেগুলোকে আমরা নিয়ম মেনে যেমন আমাদের পূজা হয় এবং যে সমস্ত হাতিগুলি দূরে ক্যাম্পে বা কোনো টাওয়ারে পোস্টিং রয়েছে তাদের ক্ষেত্রে একটু ভালো খাবার দাবার যেমন কলা, আখ এগুলো বা একটু গুড়, এগুলো আমরা একটু বেশি পরিমাণে তাদের কাছে পৌঁছে দিই রেঞ্জে।